আমেরিকায় যে 100 জন সিনেটর আছেন তার ভিতরে লিন্ডসে গ্রাহাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের লোক, এবং বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ, আগ্রাসী নীতি, তারপরে বাণিজ্য শুল্ক আরোপ, এগুলো সবকিছুর পিছনে কিন্তু এই সিনেটর লিন্ডসে গ্রাহাম। তো এই লিন্ডসে গ্রাহাম তিনি সৌদি আরবকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই আমেরিকা ইসরায়েলের চলমান যুদ্ধ ইরানের বিরুদ্ধে, এতে যদি সৌদি আরব অংশ না নেয় তাহলে সৌদি আরবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এবং এই যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। তার এক সপ্তাহ আগে লিন্ডসে গ্রাহাম গোপনে সৌদি আরব গিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলেছেন যে এই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতেই হবে, কারণ ওই এলাকাটাতে কিন্তু সৌদি আরবের প্রচুর সামরিক সক্ষমতা আছে এবং কুপ্রভাব আছে। এর জন্য তারা চায় যে এই সৌদি আরব এখন যুদ্ধে জড়াক। কিন্তু সৌদি আরব স্পষ্ট বলেছে যে আমরা তো যুদ্ধে জড়াবই না, বরঞ্চ আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল তারা কোনো হামলা ইরানের উপর চালাতে পারবে না। এবং এতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং লিন্ডসে গ্রাহাম ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। এবং লিন্ডসে গ্রাহাম বলেছেন যে আমাদের এখন দুঃসময়, এই সময় যদি আমরা আমাদের বন্ধুর কাছ থেকে সহযোগিতা না পাই তাহলে কখন পাবো? এই সময় যদি আমরা সৌদি আরবের কাছ থেকে কোনো হেল্প না পাই, যদি সৌদি আরব আমাদের সঙ্গে অংশগ্রহণ না করে, তাহলে সৌদি আরবের সঙ্গে আমাদের সামরিক চুক্তির দরকার কি? দরকার নাই তো। তিনি এটা বলেন সোশ্যাল মিডিয়া এক্সে যে এই অঞ্চলে সন্ত্রাস ছড়ানো এবং 7 জন মার্কিন সেনা হত্যার জন্য দায়ী ইরান সরকারকে মোকাবেলার লড়াইয়ে সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন এই যে 7 জন মারা গেছে মার্কিন সৈন্য, এতেই আপনারা খুব কষ্ট পেয়েছেন মনে। ইরানে যে 2-3 হাজার লোক মারা গেছে, ওগুলো কি মানুষ না? আর আক্রমণ তো করেছেন আপনারা, ইরান তো আর করেনি। লিন্ডসে গ্রাহাম বলেন যে পারস্পরিক স্বার্থের এমন লড়াইয়ে যদি কোনো দেশ অংশ নিতে অনিচ্ছুক হয় তাহলে তাদের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি থাকা উচিত কিনা। তো এই লিন্ডসে গ্রাহামের এই বক্তব্যের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট যে সৌদি আরব আসলে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিতে চায় না। সৌদি আরব আসলে ইরানের পক্ষেই চলে গিয়েছে বলে অনেকের ধারণা। এখন প্রশ্ন হচ্ছে যে যেই সৌদি আরবকে আজীবন দেখা হতো আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এবং ইসরায়েল পন্থী হিসাবে, সেই সৌদি আরব কেন ইসরায়েল এবং আমেরিকার এমন দুঃসময়ে তাদেরকে ফেলে ঝুঁকে গেল ইরানের দিকে? আজকে এটারই বিশ্লেষণ করব, মনোযোগ দিয়ে শুনবেন। যেই সৌদি আরবের সঙ্গে আমেরিকার প্রায় 80 বছরের সম্পর্ক, সেই সৌদি আরব হঠাৎ করে কেন ইউটার্ন নিল? সেই সৌদি আরব কেন বলতেছে যে না, আমি এই যুদ্ধের অংশ হতে যাব না? এবং এই প্ল্যান এটা কিন্তু সৌদি আরব হঠাৎ করে নেয়নি। সৌদি আরব কিন্তু বহু আগে থেকেই কিন্তু তারা অল্টারনেটিভ প্ল্যান তাদের ছিল। গত বহু বছর ধরে আমেরিকা মিডল ইস্টে যে প্রভাব বিস্তার করতেছিল, সৌদি আরব ছিল তার কেন্দ্রবিন্দু। এবং সৌদি আরব আমেরিকার জোট ছিল একদম মানিক রতন জোট। আমেরিকান সিকিউরিটি, আমেরিকান অস্ত্র, পেট্রো ডলার, তেল বিক্রি করে ডলারে, এই সব মিলিয়ে আসলে ওই মিডল ইস্টে কেন্দ্রবিন্দু ছিল সৌদি আরব, এবং এই সৌদি আরবের উপরই আমেরিকা ছিল যথেষ্ট প্রভাব। এখন যদি এই মধ্যপ্রাচ্যের উপর থেকে আমেরিকার প্রভাব হ্রাস পায় তাহলে কি সৌদি আরব বেনিফিটেড হবে? অবশ্যই সৌদি আরব বেনিফিটেড হবে। প্রশ্ন হচ্ছে যে কিভাবে? এখন যদি আমরা দেখি যে এই মধ্যপ্রাচ্যে আসলে কোন দেশ কি চায়, যদি আমেরিকার পার্সপেক্টিভ থেকে দেখি, তারা চায় মধ্যপ্রাচ্যে একটা শান্তি এবং স্থিতিশীলতা থাকুক, কারণ এখানে পৃথিবীর সবচেয়ে বড় অয়েল মার্কেট, এবং এই পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে থাকুক, তারা আমেরিকার অধীনে থাকুক, এবং তারা ইসরায়েলের সঙ্গে মিলেমিশে চলুক, এবং আমেরিকার যে পেট্রো ডলার, এই দেশগুলো যে তেল বিক্রি করে ডলারে পেমেন্টটা নেয়, যাতে অব্যাহত থাকে। এটা হচ্ছে মোটামুটি আমেরিকার প্ল্যান। আমেরিকা এমন একটা মধ্যপ্রাচ্য চায়। এখন সৌদি আরব কি চায়? সৌদি আরব চায় তাদের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা, সেটা ধরে রাখতে এবং এই পুরো আরব অঞ্চলে প্রভাব বিস্তার করতে। এটাই সৌদি আরবের মেইন টার্গেট। এখন যদি আমেরিকা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমেরিকা নিজেই দুর্বল হয়ে যায়, তাহলে সৌদি আরবের অন্য একজন মাস্টার খুঁজতে হবে, যে কিনা হতে পারে চায়না, যে কিনা হতে পারে রাশিয়া। এদের সঙ্গে সৌদি আরব যোগাযোগ বৃদ্ধি করবে। এমনকি সৌদি আরব সীমিতভাবে ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে পারে যদি তারা দেখে যে আমেরিকা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে।
কারণ সৌদি আরবের দরকার প্রোটেকশন, তাদের দরকার তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখা। চায়না কিন্তু এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। আবার চায়না এও চায় না যে আমেরিকা যেভাবে নাক গলাচ্ছে মধ্যপ্রাচ্যে, আমেরিকান যে ইনফ্লুয়েন্স না থাকুক। তাহলে চায়না চায় যে স্লোলি আগামী 100 থেকে 200 বছরের ভিতরে এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে রিপ্লেস করা। কিভাবে? ইকোনমি দিয়ে। এবং চায়না এই মধ্যপ্রাচ্যের সঙ্গে যে অবকাঠামোগত উন্নয়ন চুক্তি, এগুলো বেশি করে করে এবং চাইনিজ যে মুদ্রা ইউয়ান, এটাকে আসলে লেনদেনের জন্য একটা ব্যবস্থা করতে চায় এই মধ্যপ্রাচ্যে, করে আস্তে আস্তে আমেরিকাকে রিপ্লেস করতে চায়। এখন এই মধ্যপ্রাচ্য ঘিরে ইরানের টার্গেট কি? এটা খুবই ইজি। ইরান চায় যে এই মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি একদম শেষ হয়ে যাক এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত হয়ে যাক, এবং আমেরিকা সৌদি আরব যে জোটটা আছে, যে বন্ধুত্ব আছে, এটা ভেঙে যাক। তারপরে ইরান করবে কি? ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, এই দেশগুলোর উপরে ইরানের একটা কর্তৃত্ব থাকুক। সৌদি আরবের কর্তৃত্ব থাকুক গালফ কান্ট্রিগুলোতে, আর ইরানের কর্তৃত্ব থাকুক এই লেবানন, সিরিয়া, ইরাক, এইসব দেশগুলোতে। এবং আমেরিকা এই দেশ থেকে পুরোপুরি বিতাড়িত হোক এবং ইসরায়েল দুর্বল হয়ে যাক। এটাই ইরানের লক্ষ্য। তাহলে আপনি দেখলেন যে আমেরিকা, চায়না, সৌদি আরব, ইরান, তারা আসলে কেমন মধ্যপ্রাচ্য চায়, কেমন মিডল ইস্ট চায়। এবং এই 4 দেশে কিন্তু মিডিয়ার সামনে কথা বলে গোপনে গোপনে আবার নেগোসিয়েশনও চলে। কিন্তু এই ভূরাজনীতি বুঝতে গেলে আমাদের একটি উদাহরণ দিয়ে বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন একটা প্রাইমারি স্কুলের একটা ক্যাফেটেরিয়া আছে, একটা ক্যান্টিন আছে। তো সেই ক্যান্টিনে কিছু বালক আছে নিরীহ, এদেরকে প্রোটেকশন দেয় একটা স্বাস্থ্যবানালা বালক। তোরা আমার বন্ধু, তোদেরকে যদি অন্য স্কুল ছাত্র কিছু বলে, তাহলে আমি ওদেরকে ঘুষি মারবো, আমি তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। তো বাচ্চারা বলে ঠিক আছে, তাহলে তুমি প্রোটেকশন দাও। এভাবে চলতেছে। কিন্তু সাডেনলি ওই যে মোটা সোটা বাচ্চাটা যে ওদেরকে প্রোটেকশন দেয়, সে বিভিন্ন কারণে আর আসলে তার ওই মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। হয়তোবা তার ফ্যামিলিগত সমস্যা আছে, হয়তোবা সে কোনো ঝামেলায় আছে, হয়তোবা তার শক্তি কোনো কারণে দুর্বল হয়ে গিয়েছে। ঠিক এই মোটা বাচ্চাটাই হচ্ছে গিয়ে আমেরিকা। যেমন আমেরিকার যুদ্ধের কারণে, ইকোনমির কারণে, এই ইরানের সঙ্গে সমস্যা জড়ানোর কারণে এবং বিশ্বজুড়ে যে আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি সেটা কমে যাওয়ার কারণে আমেরিকা যেমন দুর্বল হয়ে গিয়েছে, ঠিক তেমনি এই মোটা বাচ্চাটা সেও দুর্বল হয়ে গিয়েছে তার বাসায় বিভিন্ন সমস্যার কারণে। সে আসলে এখন এই যে এই বাচ্চাগুলোকে প্রোটেক্ট করতে পারতেছে না অন্যান্য বাচ্চাদের নিকট থেকে। তাহলে অন্যান্য যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর একটাই হচ্ছে সৌদি আরব। তাহলে সেই বাচ্চাগুলো যখন দেখছে যে এই মোটা বাচ্চাটা আমাদেরকে আর রক্ষা করতে পারতেছে না, তখন তারা কি করবে? তারা কি বসে থাকবে? প্রশ্নই আসে না। তারা তখন অন্য কাউকে খুঁজবে যে তাকে প্রোটেকশন দেয়। হতে পারে যে তাদের স্কুলের ফুটবল টিমের যেই ক্যাপ্টেন, তার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে, অথবা একটা বিশাল বড় লোকের ছেলে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, যে কিনা তাকে ফ্রি লাঞ্চ কিনে খাওয়াতে পারবে। এরকম তো হয়, তাই না? তাহলে পাওয়ার কিন্তু শিফটিং হবে। এই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, তারা কিন্তু যখন দেখবে আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু তাদের অবস্থান শিফটিং করে তারা অন্য কোনো গুরু খুঁজবে। হতে পারে রাশিয়া, হতে পারে চায়না, ইউ নেভার নো। এবং জিও পলিটিক্সে এরকমই হয়। এখানে কোনো স্থায়ী প্রভু নাই, স্থায়ী শত্রু নেই, স্থায়ী বন্ধুও নেই। এবং এই জিনিসটাই সৌদি আরব বুঝতেছে গত কয়েক দশক ধরে, এবং সৌদি আরব আস্তে আস্তে তাদের যে নির্ভরতা, এটা শিফটিং করতেছে বিভিন্ন জায়গায়। সৌদি আরব এক ঝুড়িতে সব ডিম আর রাখবে না, এটাই সৌদি সরকারের সিদ্ধান্ত। যদিও এখনো আমেরিকা সৌদি আরবের সবচেয়ে বড় বন্ধু। সৌদি আরবের অস্ত্র, সৌদি আরবের পেট্রো ডলারের তেলের লেনদেন, তারপরে সৌদি আরবের সঙ্গে যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, এসব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমেরিকায় সৌদি আরব সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আপনি যদি দেখেন যে চায়নার সঙ্গে সৌদি আরবের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা, বা রাশিয়ার সঙ্গে তেল সম্পদ নিয়ে আলোচনা, এই সমস্ত আলোচনায় দেখা যায় যে আসলে সৌদি আরব তাদের ডিমগুলো এক ঝুড়িতে না রেখে তারা শিফটিং করতেছে। তারা সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতেছে। এখন দেখতে গেলে ছোট মনে হলেও, যেমন সৌদি আরব বর্তমানে ইরানের সঙ্গে একটু কূটনীতিক ডেভেলপমেন্ট হয়েছে, সৌদি আরবের সঙ্গে চায়নার একটা ছোট চুক্তি হয়েছে, সৌদি আরবের সঙ্গে রাশিয়ার একটা ছোট চুক্তি হয়েছে। আপনি যদি এই ছোট ছোট চুক্তিগুলোকে একত্রে দেখেন, তাহলে আপনি দেখবেন যে আসলেই সৌদি আরব আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে যে বিগ পাওয়ার হিসাবে
সমস্ত পৃথিবী থেকে আমেরিকার প্রভাব চলে গেল, যাতে সৌদি আরব কোনো সমস্যায় না পড়ে। আপনি দেখেন যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তাহলে এই হরমুজ প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর রপ্তানিকৃত তেলের 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, যেখানে সবচেয়ে ন্যারো জায়গাটা হচ্ছে 33 কিলোমিটার চওড়া। এখন এই জায়গাটা যে নিয়ন্ত্রণ করবে, সেই মোটামুটি ওই মিডল ইস্টের জিওপলিটিক্সটা নিয়ন্ত্রণ করবে, সেই ইকোনমি নিয়ন্ত্রণ করবে, এবং সে নিরাপত্তার একটা পুরো কন্ট্রোল তার কাছে থাকবে। এখন সৌদি আরব দেখেছে যে এই হরমুজ প্রণালীর উপর যেই দেশের প্রভাব আছে, সেই দেশের সঙ্গে আমার কূটনৈতিক সম্পর্ক আমি পুরোপুরি ছিন্ন করতে পারি না, আমার রাখতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের জন্য এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কোনো বিকল্প নাই। এবং এই বাস্তবতা কিন্তু সৌদি প্রিন্সও বোঝেন। সৌদি আরব যখন চীনের সঙ্গে, চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যুক্ত হয়, সৌদি আরব যখন ডলার ছাড়া অন্যান্য কারেন্সি যেমন ব্রিটিশ পাউন্ড, ইউরো, ইউয়ান, ইয়ানে তাদের তেল বিক্রির সিদ্ধান্ত নেয়, অথবা সৌদি আরব যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়, এগুলো কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত না দর্শক। এগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবের নির্ভরতা আস্তে আস্তে যে শিফটিং হয়ে যাচ্ছে অন্য দেশের উপর, এটারই একটা লক্ষণ। সৌদি আরবের সবচেয়ে বড় বিপদ হলো যে সৌদি আরব যদি শুধুমাত্র আমেরিকার উপরে নির্ভর করে থাকে আজীবন, এবং কোনো কারণে বিশ্বে আস্তে আস্তে আমেরিকার পাওয়ার কমে যায়, আমেরিকার প্রভাব কমে যায়, প্রতিপত্তি কমে যায়, তাহলে কিন্তু সৌদি আরব বিপদে পড়বে। কারণ যখন আপনার প্রভু বিপদে পড়ে, তখন শিষ্য হিসাবে আপনি বিপদে পড়বেন। এটা হচ্ছে বাস্তবতা। এই জন্যই সৌদি আরব আমেরিকার উপর থেকে পুরোপুরি নির্ভরতা কমিয়ে অন্যান্য গ্লোবাল পাওয়ারের উপরও নির্ভরশীলতা বাড়াচ্ছে। কারণ সৌদি এই বিষয়টা বুঝতে পেরেছে, গত কয়েক বছর ধরেই সৌদি এই কাজটা করতেছে। যদিও এখনো আমেরিকা সৌদি আরবের সবচেয়ে কাছের বন্ধু, আমেরিকার যে লেটেস্ট মিলিটারি টেকনোলজি, আমেরিকার যে ইন্টেলিজেন্স, তথ্য আদান প্রদান বা অন্যান্য সহযোগিতা কিন্তু এখনো কিন্তু সবচেয়ে বেশি আমেরিকার সঙ্গে সৌদি আরবের, কোনো সন্দেহ নেই। কিন্তু আস্তে 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 সৌদি আরব কিন্তু আমেরিকা ঝুড়ি থেকে একটা একটা করে ডিম উঠিয়ে নিয়ে অন্য ঝুড়িতে রাখতেছে, খুব স্লোলি। অনেকে এটা ধরতেও পারতেছে না। আস্তে আস্তে যখন আরো বেশ কিছু ডিম আমেরিকার ঝুড়ি থেকে সরিয়ে সৌদি আরব, চীন, রাশিয়া ঝুড়িতে রাখবে, কিছু ইরানের ঝুড়িতে রাখবে, তখন এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে। হয়তো আরো কয়েক বছর লাগতে পারে। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যেভাবে এই ওয়ার্ল্ড অর্ডার মেনটেন করতেছে, হ্যাঁ, আমেরিকার সামরিক শক্তি, আমেরিকার অস্ত্র, আমেরিকার ডলার সিস্টেম, মুদ্রানীতি, আমেরিকার টেকনোলজি, গুগল, ফেসবুক, ইউটিউব যা যেভাবে আছে, আমেরিকার যে ব্যাংকিং ব্যবস্থা, এই যে আমরা ভিসা কার্ড ব্যবহার করি, মাস্টার কার্ড ব্যবহার করি, আমেরিকার যেই প্রভাব প্রতিপত্তি, এই সবকিছু কিন্তু সমস্ত পৃথিবীতে আমেরিকাকে একটা শ্রেষ্ঠ এবং শক্তিশালী দেশে পরিণত করেছে। এখন কোনো কারণে যদি এই যে প্রতিপত্তিগুলো, এগুলোর কোনো একটা সেক্টরে সামান্য একটু দুর্বলতা হয়, সামান্য একটু ভেঙে যায়, তাহলে কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছে একটা সংকেত পৌঁছে যায় যে আমেরিকার প্রতিপত্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, আমেরিকা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এবং তখন কিন্তু পাওয়ার শিফটিং শুরু হয়, ডিপেন্ডেন্সি শিফটিং শুরু হয়। এটাই কিন্তু আমেরিকার ভয়ের কারণ। এবং এই কারণেই আমেরিকা এই ইরান যুদ্ধে সবচেয়ে ভয় আছে। যদি ইরানের সঙ্গে একবার পরাজয় হয়, তাহলে সমস্ত বিশ্ব বুঝে যাবে যে না, এর উপর আর নির্ভর করে থাকা যায় না। তখন সৌদি আরবের মতো অন্যান্য গালফ কান্ট্রিগুলো আস্তে আস্তে ওদের নির্ভরশীলতা আমেরিকার উপর থেকে সরিয়ে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাবে। এটা হয়তো একদিনে ঘটবে না, কিন্তু আগামী 50 বছর, 100 বছর এটা ঘটবে। এবং আমেরিকা যেমন সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়, সৌদি আরব কিন্তু সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় না। সৌদি আরবের কাজই হচ্ছে যে তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখা এবং এই গালফ কান্ট্রিগুলোর উপর একটা প্রভাব থাকা। সুতরাং আমেরিকার যখন প্রতিপত্তি কমে যাবে, তখন সৌদি আরব নিজেদের স্বার্থে, নিজেদের রাজতন্ত্র টিকে রাখার স্বার্থে কিন্তু সে অন্য দেশের উপর নির্ভরশীল হতে বাধ্য হবে। মানে তার ডিমগুলো আমেরিকার ঝুড়ি থেকে অন্য ঝুড়িতে সে সরিয়ে নিবে। মনে করেন আপনি একটা বড় মইতে উঠলেন, ঠিক আছে? এখন সেই মইর আগায় আপনি আছেন, সেই মই প্রচুর বাতাসে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, আবার এদিকে যায়। মই যেদিকেই যাক, যাতে আমি বিপদে না পড়ি, এর জন্যই সৌদি আরবিয়া সে একাধারে আমেরিকা, রাশিয়া, চায়না এবং ইরানের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছে। এখন আমেরিকার সঙ্গে সৌদি আরবের খুবই ভালো সম্পর্ক,
তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা, এইসব কিছু আছে, ভালো সম্পর্ক আছে, কোনো সমস্যা নেই। যদি নেক্সট কয়েক বছরে চায়না পরাশক্তি হয়ে ওঠে সমস্ত বিশ্বে, তাহলে সমস্যা নেই সৌদি আরবের। চায়নার সঙ্গে সৌদি আরবের বিশাল ব্যবসা বাণিজ্য আছে, চায়নার সঙ্গে সৌদি আরবের ইনফ্রাস্ট্রাকচার ডিল আছে। কাজেই চায়না যদি বিশ্ব সেরা পরাশক্তি হয়ে ওঠে তাহলেও সৌদি আরবের সমস্যা নেই। ওদিকে আবার সৌদি আরব ইরানের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক চালু অলরেডি করে ফেলেছে। কাজে যদি কোনো যুদ্ধ হয় তাহলে সৌদি আরব ইরানের কাছ থেকে কোনো আঘাত পাবে না, কারণ সৌদি আরবের সঙ্গে ইরানের অলরেডি কূটনৈতিক কথাবার্তা চলতেছে পদ্মার আড়ালে। সৌদি আরবের নীতি হচ্ছে যে যাই ঘটুক না কেন, যেমন যুদ্ধে যে হারুক যে জিতুক, সমস্ত ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হোক, সমস্ত বিশ্বে পাওয়ার শিফটিং হোক, এক পরাশক্তি শেষ হয়ে গিয়ে নতুন পরাশক্তি হোক, যেই সিচুয়েশন হোক না কেন, যাতে আমি সৌদি আরব নিরাপদে এবং সবার চেয়ে টপে থাকি, এটাই হচ্ছে সৌদি আরবের প্ল্যান। এবং আমি মনে করি সৌদি আরব সঠিক পথেই রয়েছে। আমেরিকার সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে পেট্রো ডলার সিস্টেম। এই যে আরব কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলো, তারা তেল বিক্রি করে তারা ডলারে পেমেন্টটা নেয়। হ্যাঁ, আগে নিয়ম ছিল এই পেমেন্টটা যার যার মুদ্রায় নিত। এবং আপনার খেয়াল আছে কিনা জানি না যে আমাদের বাংলাদেশ ব্যাংকেও, বাংলাদেশ ব্যাংক 100 টাকা ছাপালে 30 টাকার স্বর্ণ জমা রাখতে হতো। এটাকে বলা হয় ব্রেন্টন উড সিস্টেম। কিন্তু 70 সালে এই ব্রেন্টন উড সিস্টেমের পতন ঘটে পেট্রো ডলার সিস্টেম শুরু হয়। পেট্রো ডলার মানে এই যে আমরা আমাদের যত রিজার্ভ আছে এগুলো ডলারে রাখবো, আমরা যে তেল কিনবো এগুলো পেট্রো ডলারে কিনবো, মানে ডলার দিয়ে কিনবো। এইভাবে সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি হয় আমেরিকার 1970 সালে, যে তোমরা সৌদি আরবিয়া তেল বিক্রি করবা ডলারে, বিনিময়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের রাজতন্ত্রকে প্রোটেকশন দেব, তোমাদের রাজ পরিবারের সুরক্ষা দেব, এবং যাতে তোমরা এই সৌদি আরবকে নিরাপদে পরিচালনা করতে পারো এই জন্য তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আমরা দেব। এই চুক্তি হয় এই সৌদি এবং আমেরিকার ভিতরে, এবং এই সিস্টেমকেই বলা হয় পেট্রো ডলার সিস্টেম, যেটা ওই ব্রেন্টন উড সিস্টেমকে রিপ্লেস করেছিল। এখন আর টাকা ছাপালে 100 টাকা ছাপালে 30 টাকা স্বর্ণ মুদ্রা রাখা লাগে না। এখন যখন এই তেল ছাড়া বিশ্ব অচল, এই তেল ছাড়া একটা দেশও ঠিক মতো চলতে পারে না, এবং এই তেল না থাকলে আপনি যত বড় শক্তিশালী দেশ হন না কেন, আর যত বড় উন্নত হন না কেন, কল কারখানা বা যাই হোক না কেন, তেল না থাকলে আপনি সঙ্গে সঙ্গে অচল। যেটা অলরেডি আমরা দেখতেছি যে এই ইরান যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে যাওয়াতে অনেক জায়গায় স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন সেই তেল যখন ডলারে বিক্রি হয়, সেই তেল যখন কিনতে গেলে একটা ডলার লাগে, তখন এই মার্কিন ডলার একটা শক্তিশালী মুদ্রা হয়ে বিশ্বে আবির্ভূত হয়। এবং প্রত্যেকটা দেশ, ওয়েদার ইউ লাইক আমেরিকা অর নট, আপনার ওই ডলারকে রেসপেক্ট করতে হবে, কারণ আপনি বৈশ্বিক লেনদেনটা আপনার ডলারেই হবে। এবং এই কারণেই আমেরিকা যাকে মন চায় তার উপর স্যাংশন দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে। যেমন ইরানের উপর আজকে প্রায় 40-50 বছর ধরে নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যেমন বাংলাদেশ তাদের রূপপুর পারমাণবিক প্রকল্পের যে পেমেন্টটা রাশিয়াকে দিবে, কিভাবে দিবে? বাংলাদেশ প্রথম তাদের টাকাটা ডলারে করবে, সেই ডলার আবার কনভার্ট করবে রুবেলে, কিন্তু সেটা আমেরিকা অ্যালাউ করতেছে না। এই কারণে বাংলাদেশ পেমেন্টও দিতে পারতেছে না। সুতরাং আপনি আমেরিকার বিরুদ্ধে যাওয়া মানে কিন্তু শুধু আমেরিকার সঙ্গে যে মিলিটারি ফাইট করবেন তা না, আমেরিকার যে ডলার সিস্টেম এটার সঙ্গে ফাইট করতে হবে, আমেরিকার যে টেকনোলজি, গুগল, ফেসবুক, এগুলোর সঙ্গে ফাইট করতে হবে। সুতরাং আমেরিকা এমন একটা গ্লোবাল অর্ডার তৈরি করেছে যে এটার সঙ্গে ফাইট করা আসলে কোন দেশের পক্ষে একরকম খুবই অসম্ভব, যেটা রাশিয়া, ইরান এরা হারে হারে টের পাচ্ছে। এখন মনে করেন যদি সৌদি আরব সিদ্ধান্ত নেয় যে আমরা এখন থেকে তেল বিক্রি করব চাইনিজ ইউয়ানে বা জাপানিজ ইয়ানে, তাহলে কি হবে? তাহলে অটোমেটিকলি সমস্ত বিশ্বে এই ডলার সিস্টেমের পতন ঘটবে, ডলার মুদ্রা হিসাবে একটি দুর্বলতম মুদ্রায় পরিণত হবে, এবং আমেরিকান সাম্রাজ্যবাদের পতন সঙ্গে সঙ্গে ঘটে যাবে। এবং সৌদি আরব যে ডিসিশন নিবে, অন্যান্য গালফ কান্ট্রিগুলো তা অনুসরণ করবে, যে আমরা এখন থেকে আর মার্কিন ডলারে তেল বিক্রি করব না, আমরা এখন থেকে তেল বিক্রি করব চাইনিজ ইউয়ানে। সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্ব জুড়ে মার্কিন ডলারের পতন ঘটা মানেই মার্কিন আধিপত্যবাদের পতন ঘটা। এবং এটাকেই সবচেয়ে ভয় পায় আমেরিকা। এটা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম। এটা যে কোনো ভাবেই হোক টিকিয়ে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। এটা কিন্তু আমেরিকাও বোঝে, কারণ আমেরিকা কিছু হলেই বলে স্যাংশন দিব, একে স্যাংশন দেয়, জিম্বাবুকে স্যাংশন দেয়,
ভেনিজুয়েলাকে স্যাংশন দেয়, ইরানকে স্যাংশন দেয়, কিউবাকে স্যাংশন দেয়, এবং সবাই স্যাংশনকে ভয়ও পায়। কেন ভয় পায়? শুধু এই পেট্রো ডলার সিস্টেমের কারণে। তো অলরেডি আমরা দেখতেছি যে আসলে শিফটিং শুরু হয়ে গিয়েছে। যেমন চায়না কিন্তু বিভিন্ন দেশকে বলতেছে যে তোমরা ডলারের বদলে আমাদের এই মুদ্রা ইউয়ানে তোমরা তেল কিনো, বলতেছে। কিন্তু ওদিকে রাশিয়াও তাদের তেল বিভিন্ন মুদ্রায় অলরেডি বিক্রি শুরু করে দিয়েছে। এবং যে ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে, ব্রিক্স যেমন ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা, এরা মিলে একটা অভিন্ন ব্রিক্স মুদ্রা চালু সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা নিজেদের ভিতরে এই মুদ্রা বিনিময় করে লেনদেন করতে পারে। আর এটা বলতেছি না যে মার্কিন ডলার আগামী দিনই পতন ঘটবে, কারণ মার্কিন ডলার যেই শক্ত ভিত্তির উপর এখনো দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায়, এটা পতন হতে সময় লাগবে। কিন্তু ভেবে দেখেন যে আপনি একটা পাথরের উপর একটা পাথরের পাহাড় তৈরি করলেন, নিচ থেকে আপনি এমন হতে পারে যে ছোট একটা টুকরো পাথর সরিয়ে নিলেও কিন্তু আস্তে আস্তে পুরো পাথরের পাহাড়টা কলাপস করতে পারে। এবং মার্কিন ডলারটা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে, খুব স্লোলি। এখনো ধরা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্কিন ডলারের পতন একটা সময় হয়ে যাবে। সেটা 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 50 বছর লাগতে পারে, এমনকি 100 বছরও লাগতে পারে, কিন্তু এটা ডিক্লাইন করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি বলেছেন যে যদি সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেয়, তাহলে সৌদি আরবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আমাদের খেয়াল আছে বাইডেনের সময় যখন সাংবাদিক জামাল খাগোশিকে তার্কিতে সৌদি দূতাবাসে হয়, লাশ গায়েব করে দেওয়া হয়, তখন কিন্তু বাইডেন এই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিলেন। তখন সৌদি আরব স্পষ্টভাবে তাদের নির্ভরতা শিফটিং করেছিল রাশিয়ার দিকে এবং চায়নার দিকে। তারপর ট্রাম্প আসার পরে সম্পর্ক উন্নত হয় এবং আবার আমেরিকা এবং সৌদি আরব ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু বাড়লেও কিন্তু গোপনে গোপনে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে কিন্তু সৌদি আরবের সম্পর্ক বজায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমেরিকা বলে সৌদি আরবকে যে তোমাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে, এবং এই লিন্ডসে গ্রাহাম তিনি কিন্তু ট্রাম্পের আরেকটা মুখ, তিনি যখন বলতেছেন যে সৌদি আরবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, তার মানে একটা থ্রেট, তার মানে সৌদি আরবের রাজতন্ত্র শেষ করে দেওয়া হবে। এটা আমেরিকা বলতে চাচ্ছে যে যদি তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ না করো, তাহলে তোমাদের এই রাজতন্ত্রকে উৎখাত করা হবে। এটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে এখন সৌদি আরব করবে কি? সৌদি আরব করবে কি? যে সরাসরি সামনাসামনি তারা চায়না এবং রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এখন যদি আমেরিকা সৌদি আরবকে বলে যে ভাই যা হইছে, তোমাদের আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নাই, তোমরা চুপচাপ থাকো, তাহলে কি সৌদি আরব চুপ থাকবে? মোটেও না। তখনও সৌদি আরব গোপনে গোপনে এই চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাবে এবং সম্পর্ক বৃদ্ধি করেই যাবে। সুতরাং এখান থেকে আমেরিকার গেইন করার কিছুই নেই। এবং সৌদি আরব সমস্ত পৃথিবীতে এমন একটা পজিশনে আছে যেখান থেকে আপনি নিরাপত্তা ব্যবস্থা, মধ্যপ্রাচ্যের প্রভাব, পেট্রো ডলার, অয়েল মার্কেট সবকিছু সে কন্ট্রোল করতে পারে। সৌদি আরব খুবই একটা ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। সৌদি আরব কিন্তু অনেক কিছুর উপরে ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে, আবার ইনফ্লুয়েন্স কমাতেও পারে। সৌদি আরবের সেই পাওয়ারটা আছে। এখন ইউরোপের দেশগুলো কিন্তু ট্রাম্পের সঙ্গে এই যুদ্ধে যোগ দিচ্ছে না। স্পেন তো সম্পর্ক ছিন্ন করার পথে, কারণ ইউরোপ দেখতেছে যে এই পুরো ইউরোপে চলতে হলে কিন্তু তেল দরকার হয়, এবং সেই তেলটা আসে রাশিয়ার কাছ থেকে, কিন্তু ইকোনমিক স্যাংশনে রাশিয়ার কাছ থেকে তার তেল কিনতেছে না। এখন তারা যদিও আজকে বলেছে যে রাশিয়ার কাছ থেকে 1 মাসের জন্য তেল কিনে যাবে, এখন তারা যদি দেখে যে তারা তেল না পায়, তারা গ্যাস না পায় আরব কান্ট্রিগুলোর কাছ থেকে, যেহেতু হরমুজ বন্ধ, তারা তাহলে বাঁচবে কিভাবে? এর জন্য ইউরোপ কিন্তু ট্রাম্পকে যুদ্ধে সায় দিচ্ছে না। ওদিকে চায়না কিন্তু কোনো তেল নাই। চায়না সমস্ত নির্ভর করে এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের উপরে, এবং চায়নার যে বিশাল একটা ইন্ডাস্ট্রি, কারখানা ভিত্তিক দেশ, এই কারখানা চালু রাখতে হলে, অর্থনীতি চালু রাখতে হলে কিন্তু তেলের দরকার আছে। তেল ছাড়া কোনো বিকল্প নাই। ওদিকে আবার রাশিয়া তাদের তেল কূটনীতি শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু রাশিয়া এই যুদ্ধ থেকে বেনিফিটেড। কারণ আমেরিকা বলেছে, যে একটু আগে বললাম, যে আগামী 1 মাসের জন্য রাশিয়ান তেলের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে। কারণ আমেরিকা অনেক চেষ্টা করেও হরমুজ প্রণালী ইরানের হাত থেকে মুক্ত করতে পারেনি। এখান দিয়ে কোনো জাহাজ গেলেই ইরান সেটা মিসাইলের ধ্বংস করে দেয়। এমত অবস্থায় রাশিয়ার উপর থেকে যদি তেলের নিষেধাজ্ঞা না উঠায়, তাহলে সমস্ত বিশ্ব অচল হয়ে যাবে। এবং অলরেডি কিন্তু রাশিয়ার অয়েল ডিপ্লোমেসি কিন্তু কাজ করতেছে, এবং রাশিয়া এই অয়েল ডিপ্লোমেসি আরো বৃদ্ধি করে বলবে যে তোমরা যদি আমাদের মুদ্রা রুবলে এই তেলটা কিনো আমাদের কাছ থেকে, তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে।
কিন্তু ডলারে কিনলে আর পাবে না। এইভাবে রাশিয়া অয়েল ডিপেন্ডেন্স শুরু করতেছে, এবং তাছাড়াও এই যে আফ্রিকা, এশিয়া দেশের গরিব দেশগুলো ইনক্লুডিং বাংলাদেশ, তারা দেখতেছে যে আসলে এই মার্কিন অর্থনীতি নির্ভরতা, ডলার নির্ভরতা, মার্কিন যে প্রভাব প্রতিপত্তি, এগুলো কিন্তু সবাই মানতেছে। বাংলাদেশও মানতেছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশও কিন্তু আমেরিকাতে রপ্তানি করে সবচেয়ে বেশি পণ্য, এই কারণে আমেরিকাকে একটু সমঝে চলে। বাট বাংলাদেশও মনে মনে চায় যে এই যে মার্কিন নির্ভরতা, এটার অবসান ঘটুক এবং মাল্টিপল দিকে পাওয়ারগুলো শিফটিং হোক, তাহলে আমাদের মতো দেশগুলোর সুবিধা হয়। এটা কিন্তু আফ্রিকা, এশিয়ার গরিব দেশগুলো কিন্তু এটাই চায়। আবার ফিরে আসি হরমুজ প্রণালীতে। যদি এই হরমুজ দিয়ে তেল 1 মাস ধরে নেওয়া বন্ধ থাকে, তাহলে সমস্ত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে, সমস্ত বিশ্বে রিসেশন শুরু হবে, অর্থনৈতিক অস্থিতিশীলতা শুরু হবে, এবং বিশ্বের বহু দেশ এই তেলের অভাবের কারণে তাদের সমস্ত অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এবং যার প্রভাব কিন্তু আমেরিকাতেও পড়বে, এবং তেলের ব্যারেল $200 থেকে ছাড়িয়ে যাবে। এইসব কারণেই সৌদি আরব মনে করতেছে যে আমার নির্ভরতা আমেরিকার উপর থেকে শিফটিং করে কিছু নির্ভরতা চায়নার উপরে রাখতে হবে, কিছু নির্ভরতা রাশিয়ার উপর রাখতে হবে, কিছু নির্ভরতা সামান্য ইরানের উপর রাখতে হবে। মানে ডিপ্লোম্যাটিক কাজকর্ম চালিয়ে যেতে হবে, যাতে ইরান ওই হরমুজ প্রণালীটা বন্ধ না করে, এবং সেটাই সৌদি আরব করতেছে। আমেরিকার হুমকিকে সৌদি আরব আর খুব একটা পরোয়া করে বলে আমার মনে হয় না। সিনেটর লিন্ডসে গ্রাহাম তিনি নিজেই বলেছেন যে এই ইরান আক্রমণ করার 1 সপ্তাহ আগে লিন্ডসে গ্রাহাম গোপনে দেখা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে, বলেছেন এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য, কিন্তু সৌদি আরব কোনো সাড়া তখনও দেয়নি, এখনো দিচ্ছে না। তারপর আমাদের কিন্তু 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং সেই প্রশ্নের উত্তরগুলির উপর ডিপেন্ড করে আসলে পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে। যেমন সৌদি আরব এখন চায়নার উপরে কিছু নির্ভরশীলতা আছে, আমেরিকার উপর তো পুরো মাত্রায় আছে, রাশিয়ার উপরও আছে। এখন সৌদি আরব কখন বুঝবে যে এখনই সময় আমেরিকার উপর থেকে পুরো নির্ভরশীলতা সরিয়ে চায়নার উপর শিফটিং করব? কখন? সেটা 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর লাগতে পারে? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি এই মার্কিন পেট্রো ডলার, মানে এই যে তেল কিনতে গেলে ডলার লাগে, যদি এই সিস্টেমটা আগামী কয়েক বছরের ভিতরে, আগামী 10, 20, 30, 40 বছরের ভিতরে এটা উইক হতে উইক হয়ে যায়, তাহলে কোন মুদ্রা সামনে আসবে? ইয়ান নাকি ইউয়ান নাকি ইউরো নাকি ব্রিটিশ পাউন্ড? এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রিগুলো, যারা সমস্ত পৃথিবীর বেশিরভাগই তেল গ্যাসের উৎপাদক, তারা যদি আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা সরিয়ে অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া শুরু করে, তাহলে কি বলা যায় যে আস্তে আস্তে পাওয়ার শিফটিং হচ্ছে, এবং এই যেই আমেরিকান ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম, এটার আস্তে আস্তে পতন অলরেডি শুরু হয়ে গিয়েছে এই ইরান আমেরিকা যুদ্ধের মাধ্যমে? এই 3টা প্রশ্নের উত্তরই আসলে নির্ধারণ করবে যে কত দ্রুত এই সমস্ত বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।